হঠাৎ সকালে ঘুম থেকে জেগে উঠে দেখি আমার পাশে শুয়ে আছে অপূর্ব সুন্দরী এক মেয়ে। তার রূপের বর্ণনা দিতে গেলে শেষ হবে না। যদি বর্ণনা দেওয়া শুরু করি তাহলে আমি বৃথ হয়ে যাব। মেয়েটার গায়ে কালো রঙের শাড়ি, গা ভর্তি গহনা, বউ বউ লাগছে। ভাবলাম স্বপ্ন দেখছি, বাস্তবে তো এমন ঘটার কথা না। বিয়ে না করেই বউয়ের রূপে একটি মেয়ে আমার বিছানায় এসে হাজির হবে, এটা তো অবিশ্বাস্য ব্যাপার। জোরে সোরে একটা চিৎকার দিতে মন চাচ্ছিল, চিৎকার দিলামও, কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হলো না। মনে হচ্ছে গলার ভেতরে বড় বড় তার কাটা ঢুকিয়ে দিয়ে গলা আটকে দেওয়া হয়েছে। মেয়েটা ঘুমের জগতে এমন ভাবে মনোনিবেশ করছে যে দেখে মনে হচ্ছে সে ঘুম থেকে সহজে জাগবে না, ঠেলা দিয়ে জাগাতে হবে তাকে, অন্যথায় উপায় নেই। মেয়েটাকে মৃদুভাবে ঠেলা দিলাম, নড়ে চড়ে উঠলো। সে ঘুম জড়ানো কণ্ঠে বলল, কি হয়েছে, ঘুমোতে দেওয়ার একটু প্লিজ জান। এ কথা শুনে বুকটা ঝাঁকি মেরে উঠলো। অন্যরকম এক ভালো লাগার আবেশে শরীরে শিহরণ বয়ে গেল। কি মধুর ভাবে আদুরে গলায় মিষ্টি করে কথাটা সে বলল, আহ, অন্তর জুড়িয়ে গেল। ভাবলাম তাকে ডেকে লাভ নেই, ঘুমোচ্ছে ঘুমো। মেয়েটা কে সেটা জানতে মাকে ডাকতে হবে। 10 বছর পর দেশের বাহির থেকে বাড়ি ফিরেছি আজ। রাতে কারোর সাথে ভালোভাবে কথাও বলতে পারিনি। উঠে বের হয়ে গেলাম রুম থেকে। আমি মায়ের কাছে গিয়ে দেখি মা কিচেনে রান্না করছে। আমি পাশে গিয়ে মাকে নরম গলায় বললাম, আমার রুমে শুয়ে আছে সে কে মা? মা মিটমিট করে হেসে বলল, কে বলতো? আমি কিভাবে বলবো, রাতে দেশে আসলাম, এর মধ্যে কি করে বলবো বাসায় কে বা কারা এসেছে? ওই মেয়েটাই বা কে? মা ফিক করে হেসে বলল, মেয়েটা কে সেটা আমরাও জানি না, গতকাল বাসায় এসে বলছে সে নাকি তোর গার্লফ্রেন্ড। এটা বলার পর মা আবারও হাসলো, রহস্যের হাসি। আমি হকচকিয়ে উঠে বললাম, আমি কি দেশে ছিলাম যে এদেশে কোনো গার্লফ্রেন্ড থাকবে আমার? সেটা জানি না, তোর ঝামেলা তুই কিভাবে সামলাবি সেটা তুই জানিস, এর মধ্যে আমাকে জড়াবি না। ওই মেয়েকে আজই বাসা থেকে বের করে দাও। সুন্দরী মেয়ে হয়েছে তাতে কি, আমাকে এভাবে প্রশ্নবিদ্ধ করার অধিকার তাকে দেইনি। বিজয়, যা তো এখান থেকে, রাত্রে দে। আমি আর কিছু না বলে চলে এলাম। রাতে বেলকনির গ্রিল ধরে দাঁড়িয়েছিলাম, হঠাৎ কে যেন আমাকে পেছন থেকে ঝাপটে ধরলো। পেছনে ফিরে তাকিয়ে দেখি সেই মেয়েটা। হুড়মুড় করে মেয়েটাকে বললাম, কি ব্যাপার, এমন নির্লজ্জের মতো কাজ করছেন কেন? মেয়েটা আদুরে গলায় বলল, নির্লজ্জতার কি দেখলে শোনা, আমি আমার হবু বরের সাথে একটু রোমান্স করছি, এতে কি এমন ক্ষতি হয়ে গেল? মেয়েটার কথা শুনে চরমভাবে রাগ এসে জড়ো হলো। কি যে বলবো ভাষা খুঁজে পাচ্ছি না। তারপরও রাগান্বিত স্বরে বললাম, এই মেয়ে, এই পেয়েছেনটা কি? আপনার সাথে কবে প্রেমের সম্পর্ক ছিল যে মাকে বলেছেন আপনি আমার গার্লফ্রেন্ড? মেয়েটার গলার স্বর উঁচু হলো। সেও রাগমাখা কণ্ঠে বলল, গলার আওয়াজ নিচু করো, বিয়েই হলো না আর এর আগেই পাওয়ার দেখাচ্ছ? কে আপনি বলুন তো? গাধা নাকি তুমি? এত সহজে ভুলে গেলে কি করে? মানে তোমার সাথে 3 বছরের প্রেম, অথচ আজ বলছো কে আমি? মাথার তার কি সবগুলো ছিঁড়ে গেছে নাকি মগজ পচে গেছে? কে আপনি সোজা বাংলায় বলুন তো? মেয়েটি বলল, খুব রাগ হচ্ছে কিন্তু রাগের মাথায় কি করি সেটা ভালো করেই জানো তুমি। রাগের মাথায় কি করেন শুনি একটু? তোর কান ধরে টেনে লাল করে দেই, চুল ছিঁড়ে ভেড়ার মতো বানিয়ে ফেলি, মনে নেই তোর? মেয়েটার কথা শুনে চোখ কপালে উঠে গেল। তার কথায় পেটের নাড়ি ভুড়ি নাচছিল। আমতা আমতা করে বললাম, এই মেয়ে, তোমার সাহস তো কম না, আমার সাথে তুই তুকারি করো? সে আওয়াজ নরম করে মিষ্টি করে বলল, তাহলে এমন করছো কেন জান? আমাকে না চেনার ভান করছো কেন? আরে আপনাকে চিনলে তো চেনার ভান ধরবো। মেয়েটা শাড়ির আঁচল কোমরে গুজে হাতের তালু দেখিয়ে দাঁত কামড়ে বলল, এটা কি চিনিস? খেয়েছিস কোনোদিন? উল্টাপাল্টা কথা বললেই ভিটামিনটি খাইয়ে দিব। হক চকিয়ে উঠে কপালে ভাঁজ ফেলে তাকে বললাম, ভিটামিনটি মানে হচ্ছে কোষে একটা থাপ্পড় মারবো আর ভিটামিনটি পেয়ে যাবি। জানিস এই ভিটামিনের কার্যকারিতা কি? কি কোনোদিনই তুই আর স্মৃতিশক্তি হারিয়ে ফেলবি না। তার কথা শেষ না হতেই বড় ভাই চলে আসলেন। আমি সেখান থেকে চলে আসি আর মেয়েটাও চলে আসে। বড় ভাই রেজাউল এসে ডাক দেয়, আমার ছোট ভাইয়ের আদরের বউ, আমার ছোট্ট বোন কই তুমি? এমন সময় মেয়েটি আর আমি দুজনে ভাইয়ার সামনে যাই। তুমি কই ছিলে নীলা? আমি সারা বাড়ি তোমাকে খুঁজে হয়রান। শোনো, বোকাটাকে বলো আজকে যেন সে অফিসে যায়, অফিসের লোকদের সাথে যেন সে পরিচিত হয়। তুমি সাথে গেলে মন্দ হয় না। মেয়েটা বলল, জি, সে অফিসে যাবে, চিন্তা করবেন না, আমিও সাথে যাব। আমি অবাক হয়ে জোর গলায় বললাম, ভাইয়া কি বলছে এসব? সে কিভাবে আমার বউ হলো? কবে বিয়ে করলাম তাকে? ভাইয়া ধমক মেরে বলল, স্টুপিড, বিয়ে করিসনি তাতে কি, দুদিন পর তো বিয়ে করবি। এরকম নির্লজ্জ মেয়েকে বিয়ে করাচ্ছে বনবাসে থাকা ভালো। ভাইয়া জোরে সোরে একটা ধমক দিয়ে সেখান থেকে রুমে চলে যায়। মেয়েটা আমাকে জাপটে ধরে বলল, খবরদার, ভুলেও আমাকে বিয়ে না করার চিন্তা মাথায় আনবে না। চোখ রাঙিয়ে বললাম, না হলে কি? না হলে আদর করব। আপনার মতলব কি ম্যাডাম? আমার পিছু লেগেছেন কেন? মতলব মানে? হবু বরের পিছু লাগবো না তো কার পিছু লাগবো? ভেবেছিলাম কখনো বিয়েই করব না, এখন সিদ্ধান্ত পাল্টালাম, কিন্তু আপনাকে নয়, আমিও দেখবো। আমি খাটে বসে ভাবছি মেয়েটার কেয়ারিং ইদানিং বেড়ে গেছে। সুন্দরী মেয়েরা একটু অহংকারী হয়, কিন্তু তার মধ্যে অহংকার নেই। সকালে চায় এনে আমার ঘুম ভাঙিয়ে দিয়ে যেত। ব্রেকফাস্টের খাবারের আয়োজন সেই করত। রাতে ঘুমের সময় বিছানা ঠিক করে দিত, মশারি টাঙিয়ে দিত, সবই করতো সে। কিন্তু এসব করে তো আমার মন জয় করতে পারবে না সে। আমি তো অন্য একজনকে ভালোবাসি, বিদেশিনী সে। প্রায় 2 মাস চলে গেল। একদিন মা আর ভাইয়াকে ডেকে বললাম, হ্যাঁ, আমি বিয়ে করতে চাই, তোমরা আমার জন্য পাত্রী দেখা শুরু করো। কথা শুনে মা খুবই খুশি হলো। রুমের এক কোণে দাঁড়িয়ে ছিল নীলা। সে এটা শুনে কষ্ট পেল বলে মনে হলো। তার চোখে মুখে বিষাদের ছাপ দেখা যাচ্ছে। বিবর্ণ চেহারাটাতে আকাশ পরিমাণ কষ্ট দেখতে পেলাম। ছলো ছলো চোখ নিয়ে আমার দিকে তাকিয়েছিল সে। তারপর মুখ লুকিয়ে সে সেখান থেকে চলে যায়। আজকে খুব ভোরে ঘুম ভেঙে গেল আমার। ভাবলাম নীলা চা নিয়ে আসে কিনা। ঘুমের ভান করে শুয়ে রইলাম। 9টা পার হয়ে যায়, অথচ নীলা চা নিয়ে আসছে না। ডাকতে লাগলাম তাকে, নীলা, এই নীলা। তখন দেখি নীলার বদলে মা হাতে করে চা এনে শক্ত কণ্ঠে বলল, তাকে ডাকছিস কেন? নীলা ভোরে বাসা থেকে চলে গেছে। একটুর জন্য হলেও খুশি হলাম। মিষ্টি হেসে বললাম, কেন চলে গেল মা? সে কি সারা জীবনের জন্য এ বাড়িতে এসেছিল যে চলে যেতে পারবে না? দায়
দায়িত্ব যতটুকু ছিল ততটুকু করে চলে গেছে। তার মানে কাজের মেয়ে হিসাবে ছিল সে ছাড়া অন্য কেউ ছিল না? চিন্তা করো না, অন্য কোনো কাজের মেয়ে ঠিকই পেয়ে যাব। চুপ কর, সে তোর খালাতো বোন হয়। মা মরা মেয়েটাকে নিয়ে এভাবে কথা বলতে বাধলো না তোর? আটকে উঠলাম মায়ের কথায়, হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম। তারপর অস্ফুট স্বরে বললাম, কি বলছো মা? নীলা আমার খালাতো বোন? তার মানে সেই পিচ্চু নীলু আজকে নীলা? এত পরিবর্তন হয়েছে তার? মেয়েরা এত তাড়াতাড়ি পরিবর্তন হয়? তোকে মিথ্যা বলেছিলাম, সে আসলে 7 বছর ধরে আমাদের বাড়িতে থাকে। তুই তো দীর্ঘ 10 বছর পর দেশে ফিরলি। এত নিষ্ঠুর তুই? তার উপর কোথাকার কোন মেয়ের খপ্পরে পড়ে বিয়ে করবি না বলে সিদ্ধান্ত নিলি। নীলা একটা বুদ্ধি দিয়েছিল, তার বুদ্ধিতে কাজ করেই তো তোকে বিয়েতে রাজি করালাম। সে এত সব নাটক করেছে যাতে তুই ওর ব্যবহারে অতিষ্ঠ হয়ে ওর যন্ত্রণা থেকে বাঁচতে আরেকজনকে বিয়ের সিদ্ধান্ত নিস, আর সেটাই হলো। ও, এজন্যই তাহলে নীলার এত সব নাটক। বা, মেয়েটার বুদ্ধি আছে, কিন্তু সে এভাবে চলে গেল কেন? ওর কি নিজস্ব জীবন নেই? নীলা চাকরি পেয়েছে, চাকরিতে জয়েন করবে, অফিসের পাশে বাসা ভাড়া নিয়েছে। তাছাড়া ওর মনটা ভালো নেই, একটা ছেলেকে ভালোবাসতো, সেই ছেলেটা ওকে ধোকা দিয়ে আরেকজনকে বিয়ে করেছে। তোর সাথে ও আর মিছে মিছে নাটকটা করতে পারছিল না, তাই সহ্য করতে না পেরে চলে গেছে। ও আচ্ছা মা, তুমি নীলাকে আমাদের অফিসের কাজের দায়িত্ব দিতে পারলে না? সে আমাদের অফিসে কাজ করলে তো দায়িত্ব দিব। ও আচ্ছা। মা চলে যায়, আর আমি দাঁড়িয়ে ভাবছি কি হলো। এই কদিনে একটা মেয়ের সাথে আমার সম্পর্ক হয়ে যায়। মেয়েটা রিলেশনে সিরিয়াস হলেও আমি সিরিয়াস না। আমি ফোনটা বের করে মেয়েটাকে কল দিয়ে বললাম, আমাকে ভুলে যাও, আমি শীঘ্রই অন্য একজনকে বিয়ে করতে যাচ্ছি। বেয়াদব, ফালতু কোথাকার। রাগ। মেয়েটি কল কেটে নাম্বার ব্লক করে দেয়। প্রচন্ড রকমের রাগ হলো। রাগ দমন করতে না পেরে মাকে জোর গলায় ডাক দিলাম। মা আসতেই বললাম, 7 দিনের মধ্যে আমি বিয়ে করতে চাই, ভাইয়াকে বলে তোমরা বিয়ের ব্যবস্থা করো। মা বলল, ঠিক আছে, তুই চিন্তা করিস না। বিয়ের আগের দিন রাতে আমি ছাদে দাঁড়িয়ে আছি। আমার জন্য দেখা মেয়েটি বেশ দারুণ, নীলার মতোই সুন্দরী। নীলাও আমার নিকটে সে কিছুক্ষণ চুপ করে রইল। হঠাৎ ক্ষীণ স্বরে সে বলল, আচ্ছা বিজয় ভাইয়া, বলতো ভালোবাসার মানুষটিকে কি এত সহজে ভুলতে পারা যায়? যে হৃদয়ের মণিকোঠায় বাস করে, যার কথা সারাক্ষণ মনে পড়ে, তাকে কি ভুলতে পারা যায়? এর উত্তর আমি জানি, তবুও জিজ্ঞাসা করলাম। না, কখনোই ভুলতে পারা যায় না। জানো, আমি না একজনকে মোহ প্রাণ উজাড় করে ভালোবাসি, কিন্তু সে আমাকে বাসে না। খালামণিকে বলেছি, সেও আমাকে ভালোবাসে, কিন্তু না, এটা ভুল। আমার ভালোবাসাটা একতরফা। একতরফা ভালোবাসার কোনো মূল্য নেই। কিন্তু আমার কি মনে হয় জানো? মনে হয় এই বুঝি সে আমার কাছে চলে আসছে, আমার কাপা হাতটা ধরে বলছে, আমিও তোমাকে ভালোবাসি নীলা। কিন্তু না, সে আসে না। বিজয় ভাইয়া, আমার চোখের দিকে তাকাও তো, দেখো কার কথাই চোখে ভেসে উঠেছে। কি তুমি কি চোখের ভাষা পড়তে পারো না? আর পড়তে পারবে কিভাবে? 2 বছর আগে তোমাকে একবার কল দিয়েছিলাম, মনে সাহস সঞ্চয় করে লজ্জা শরমের মাথা খেয়ে মনের কথাটি বলেছিলাম তোমাকে, অথচ তুমি বিষয়টা মজা ভেবে উড়িয়ে দিয়েছিলে। সত্যিই খুব কষ্ট পেয়েছিলাম সেদিন। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিলাম, আর চোখের অজস্র অশ্রুজল বিয়োগ করছিলাম। তারপর তোমার সাথে ফেসবুকে ফেক আইডি দিয়ে কথা বলতে লাগলাম। তুমি একদিন আমার প্রস্তাব গ্রহণ করলে, প্রেমও চলতে লাগলো। কিন্তু এই তো সেদিন তুমি বললে আমাকে ভুলে যেতে হবে, তুমি অন্য কাউকে বিয়ে করবে। শেষ পর্যন্ত ফেসবুকেও তুমি আমাকে রিজেক্ট করলে। ভেবেছিলাম শেষবারের চেষ্টাতে তুমি আমাকে গ্রহণ করবে। তোমার সাথে হবু বইয়ের নাটক করলাম, মনে করেছিলাম আমাকেই বিয়ে করতে রাজি হবে। কিন্তু আমি ভুল ছিলাম, তুমি আমাকে শুধু দূরেই ঠেলে দিলে। প্রথমবার তো তুমি জানতে তোমার খালাতো বোন প্রপোজ করেছে তোমাকে, কিন্তু তুমি ঠিক কি কারণে আমাকে গ্রহণ করলে না? বলবে কি? উত্তরটা পেলে চলে যাব, আর কখনো আসবো না তোমার নিকট। নীলার এত সব কথা মন দিয়ে শুনছিলাম, তার জন্য কষ্ট হচ্ছিল খুব। শান্ত গলাতেই বললাম, দেখো, ওই দিন আমি তোমার প্রস্তাবটাকে সিরিয়াসলি নিলেও কোনো কাজ হতো না, কারণ ওই সময় আমি এক বিদেশি মেয়েকে ভালোবাসতাম। হয়তো তার মোহে ডুবে তোমার প্রস্তাবটাকে গ্রহণ করার সুযোগ ছিল না। তোমাকে সেই 10 বছর আগে দেখেছিলাম, যেদিন তুমি আমাকে ফোন দিয়ে প্রপোজ করলে, সেদিন ভেবেছিলাম পিচ্চি একটা মেয়ে প্রপোজ করছে, তার বিষয়টাকে গুরুত্ব দেবার মানেই হয় না। নীলা চোখের পানি মুছলো, এরপর কাপা গলাতে বলল, ও আচ্ছা ঠিক আছে, আমি আমার প্রশ্নের জবাব পেয়েছি, ভালো থেকো, বলে নীলা চলে যায়। যে মেয়েটার সাথে আমার বিয়ে ঠিক করেছিল মা আর ভাইয়া, সেই মেয়েটি সেদিন বিষ খেয়ে আত্মহত্যা করেছে। আর বিয়ে হলো না। বসে বসে ভাবছি সেসব কথা, মনে মনে সিদ্ধান্ত নিলাম কখনো বিয়ের কথা মুখেও আনবো না। আমার ভাগ্যে আসলে বিয়ে নেই। নীলাকে ডেকে মা আমার সাথে তার বিয়ের কথা বলছে। মারে, আমি দুঃখিত, বিজয় বিয়েতে রাজি হয়েছে, তোর সম্মতি পেলে আমরা শুভ কাজটি সেরে ফেলতে চাই। নীলা বলল, সরি খালা, আমি কখনো বিয়ে করব না, আর বিজয়কে তো আরো নয়। এই বলে নীলা বের হয়ে যায়। মা ভারাক্রান্ত মন নিয়ে বসে থাকে। আমি তখন মাকে এসে বললাম, মা, আমি সিদ্ধান্ত নিয়েছি কাতারে স্থায়ীভাবে বসবাস করব। কিছুদিন পরই ফ্লাই। কয়েকদিন পরই আমি অসুস্থ হয়ে পড়লাম। মা আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার সাহেব আমার সবগুলো রিপোর্ট দেখে যা বললেন, তা শুনে আমার অর্ধেকটা প্রাণ দেহ থেকে চলে গেল। আমার নাকি ব্রেন টিউমার হয়েছে, বাঁচার কোনো সম্ভাবনা নেই। হঠাৎ করে সমস্যাটা জটিল পর্যায়ে চলে গেছে। এভাবেই যায় দিন। আমার এমন দুঃসংবাদ শুনে নীলা ছুটে আসে আমার কাছে। আমাকে দেখে বোবার মতো হয়ে তাকিয়ে রইল শুধু। এরপর গলা ছেড়ে কাঁদতে লাগলো। কিন্তু তার কেঁদে তো লাভ নেই, আসলেই তার ভালোবাসাটা একতরফাই রয়ে গেল। কখনোই তার ভালোবাসা পূর্ণতা পাবে না। কি হলো নীলা, কাঁদছো কেন? আমি নতুন জগতে পা ফেলার জন্য প্রহর গুনছি। নীলা বসে আমার হাত ধরে বলল, তোমার কিচ্ছু হবে না বিজয়, তুমি আমার স্বামী হয়ে পৃথিবীতে বেঁচে থাকবে। আমার দুচোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। আর এখানে দুজনের বোবা কান্না দেখিয়ে আমাদের গল্প শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, এমন কপাল যেন কারো না হয়। কি হতো যদি তাদের ভালোবাসা পূর্ণতা পেত? বেঁচে থাকুক পৃথিবীর সকল ভালোবাসা। গল্পটির ভাবনায় হাশেম রাজু, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ও প্রযোজনায় FA নয়ন চৌধুরী। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন। ধন্যবাদ।